এটা শুধুমাত্র যে শিক্ষকদের বা শুধুমাত্র যে যারা চাকরি পাননি বা চাকরি গেছে তাদের বিষয় নয়, এটা একটা গোটা রাজ্যের ভবিষ্যতের বিষয়। সুতরাং এই জায়গায় কোথাও একটা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য থেকে যায় যে আমরা জানবো যে শুধু এবং শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই এই নির্বাচন প্রক্রিয়া থেকে এই ছাঁকনিতে ছেঁকে পড়ানোর সুযোগটা পাবেন। এটা কত বড় তাদের পক্ষে দুর্ভাগ্যজনক যে তাদের এখন লোকের সামনে প্রমাণ করতে হচ্ছে যে তারা এই চাকরিগুলোর ন্যায্য দাবিদার। নমস্কার, আমি সুমন। আজকে যে কারণে আপনাদের সামনে আমাদের আসা, অর্থাৎ ডক্টর বর্ণালী ঘোষ, গাইনোকোলজিস্ট, তার অফিসিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা আজকে বলতে পারেন টক অফ দ্য টাউন নয়, বাট টক অফ দ্য কান্ট্রি। একসাথে 26,000 ক্যান্ডিডেটের চাকরি বাতিল এবং এমন একটা কারণে যে কারণটা একটা দৃষ্টান্তমূলক একটা সিচুয়েশন তৈরি করেছে গোটা ভারতবর্ষ জুড়ে, এবং সেটাই বঙ্গে। তার মেইন রিজনটা একটাই, সেটা হচ্ছে যোগ্য অযোগ্যের বাছাই করতে না পারা। যে দুর্নীতি হয়েছে সে দুর্নীতি দৃষ্টান্ত তৈরি করেছে ভারতবর্ষের বুকে। তাতে আমাদের যথেষ্ট লজ্জায় মাথা কাটা গেছে, নাক কাটা গেছে, সে তো অবশ্যই। বাট তার সঙ্গে যেটা গেছে সেটা হচ্ছে যারা যোগ্য প্রার্থী, সেই যোগ্য প্রার্থীদের অনেকেই যারা সত্যি মনে করেন যে তারা সত্যি মেধার বশে চাকরি পেয়েছিলেন, তারা হঠাৎ করে এমন একটা বিপর্যস্ত অবস্থার সম্মুখীন হয়েছেন যেটার জন্য তাদের পরিবার পথে বসেছে। আমার সঙ্গে রয়েছেন যিনি শুধুমাত্র একজন অসম্ভব ভালো ডাক্তার বা চিকিৎসক নন, তিনি অসম্ভব ভালো একজন সংস্কৃতিপ্রিয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি বিশ্বাস করি, রাজনৈতিকভাবে অসম্ভব জ্ঞানের পরিধি তার। এবং সেটাই আমি অবশ্যই আলোচনা করবো তার সঙ্গে এই বিষয়টা নিয়ে, কারণ এটা শুধুমাত্র যে শিক্ষকদের বা শুধুমাত্র যে যারা চাকরি পাননি বা চাকরি গেছে তাদের বিষয় নয়, এটা একটা গোটা রাজ্যের ভবিষ্যতের বিষয়। সিচুয়েশনটাকে কিভাবে দেখছেন? একদম ঠিক বলেছো সুমন। প্রথমেই বলি যে বিষয়টা রাজনৈতিক না হয়েও কিন্তু রাজনৈতিক। ঠিক। আমাদের বর্তমান রাজ্যের আর্থ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাটা চিরকাল আমার মনে হয় ইতিহাসের পাতায় স্থান করে নিতে চলেছে। ইটস আ ফেটফুল ইভেন্ট দ্যাট ওয়ে। আমরা যদি রাজনৈতিক ব্যক্তি বা ব্যক্তিত্ব নাও হই, আমরা কিন্তু রাজনীতির সীমারেখাটা ছাড়িয়ে সবাই বেঁচে থাকতে পারছি না এখানে। প্রথমেই বলি, যোগ্য অযোগ্য এই একটা মাপকাঠি মেনেই সবসময়ই যে কোনো কম্পিটিটিভ জায়গায় স্থান পূর্ণ করা হয়। শিক্ষক নির্বাচনের ক্ষেত্রেও ব্যাপারটা সত্যি। পরীক্ষা নেওয়া হয়, ইন্টারভিউ হয় এবং সেই তার উপর ভিত্তি করে শিক্ষক নির্বাচন করা হয়। এই পুরো নির্বাচনে যে শিক্ষকরা আলটিমেটলি স্কুলে পড়ানোর জন্য নির্বাচিত হবেন, তাদের হাতে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ছেড়ে দিচ্ছি। সুতরাং এই জায়গায় কোথাও একটা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য থেকে যায় যে আমরা জানবো যে শুধু এবং শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই এই নির্বাচন প্রক্রিয়া থেকে এই ছাঁকনিতে ছেঁকে পড়ানোর সুযোগটা পাবেন, কারণ তাদের হাতে আমরা আমাদের বাচ্চাদেরকে তুলে দেব। সেই জায়গাটায় যদি আমাদের কনফিডেন্স নড়ে যায়, আমরা যদি বুঝতে পারি যে একটা দুর্নীতির বাতাবরণের ভেতর দিয়ে এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে এবং এককালে বছর কয়েক আগে যেটা শুধুমাত্র একটা সন্দেহের মধ্যে আবদ্ধ ছিল, সেটা যখন ডিটেইলড কোর্ট প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিতভাবে প্রমাণ হয়েছে যে দুর্নীতি হয়েছে, তখন তার থেকে দুর্ভাগ্য আমাদের আর কিছুই হতে পারে না। একদমই তাই। এবং আমাদের রাজ্যে দুর্ভাগ্যজনকভাবেই সবকিছু কম্পেনসেশন ভাতার মাধ্যমে করা হয়। তো এক্ষেত্রেও বলা হয়েছে যারা চাকরি গেছে, যাদের তারা যোগ্য অযোগ্য তাদের প্রমাণ এখন কিছুটা ব্যাকসিটে, বাট যাদের চাকরি গেছে তাদেরকে বলা হয়েছে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ভাতা দেওয়া হবে, 20 থেকে 25,000 টাকা। এই এন্টায়ার অ্যাসপেক্টটা মানে ভারতবর্ষের সর্বোচ্চ বিচার ব্যবস্থা যেখানে এইরকম একটা মন্তব্য রেখেছেন, সেখানে ভাতার এই এন্টায়ার প্রসিজারটা কিভাবে দেখছেন? এই এন্টায়ার আমি নিজেও ব্যাপারটা সম্পর্কে কিছুটা মানে কিংকর্তব্য বিমূঢ় এবং হতভম্ব হয়েছিলাম যখন ফার্স্ট শুনেছিলাম। আমি কিন্তু উত্তর দেব একটা মাত্র শব্দে, সেটা হলো লজ্জা। কারেক্ট। আমরা লজ্জাবোধ করছি যে এই ঘটনাটা আমাদেরই আশপাশে কন্টেম্পোরারি আমাদের রাজ্যে ঘটে চলেছে। এর কতগুলো আসপেক্ট আছে সুমন। প্রথম হলো, যোগ্য এবং অযোগ্যদের বাঁচতে আমরা চেষ্টা করিনি, অথবা যারা যোগ্য, যারা লেজিটিমেট এই চাকরিগুলো পাওয়ার অধিকারী, তাদের সঙ্গে আমরা গুঁজে দিয়েছি আরো এমন কিছু প্রার্থীকে যাদের এই চাকরিগুলো পাওয়ার যোগ্যতা নেই।
এবং সেখানে অর্থ বিনিময় হয়েছে বা যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে সেটা আজ কিন্তু কমপ্লিটলি এস্টাবলিশড। নাম্বার 2, লিগ্যাল প্রসেসের মাধ্যমে এই দুর্নীতিটা কিন্তু খুলেআম লোকের সামনে চলে এসেছে, অর্থাৎ প্রমাণিত হয়েছে। নাম্বার 3, এই পুরো যে ফিয়াস্কোটাতে সবচেয়ে দুঃখের বিষয় জড়িয়ে গেছেন সেই ছেলে মেয়েগুলি যারা ব্রাইট, যারা যোগ্য, যারা চাকরি দিয়ে নিশ্চিতভাবে পরীক্ষার সুযোগ হাতে নিয়ে সেটাতে লড়ে নিয়ে তারা পেয়েছিলেন চাকরিগুলো। এটা কত বড় তাদের পক্ষে দুর্ভাগ্যজনক যে তাদের এখন লোকের সামনে প্রমাণ করতে হচ্ছে যে তারা এই চাকরিগুলোর ন্যায্য দাবিদার। তাদের দুঃখের কিন্তু শেষ নেই। আরেকটা বলি, যারা দুর্নীতির মাধ্যমে চাকরিগুলো পেয়েছিল তারা কিন্তু তাদের ঘটি বাটি বিক্রি করে হয়তো বা কেউ কারোর হাতে টাকা তুলে দিয়েছিল চাকরিগুলো পাওয়ার জন্য, তারাও কিন্তু না ঘরকা না ঘাটকা হয়ে গেল। আজ কোর্ট তাদের যে চাকরি করে তারা যে অর্থ উপার্জন করেছে সেই চাকরি পয়সা সুদসহ ফেরত দিতে বলেছে। আর যারা এই চালে কাকড়ে মিশিয়ে দিয়েছেন, দিয়ে দূরে বসে মজা দেখছেন, এত নির্লজ্জ তারা যে এখন তারা চাকরিজীবীদের ভাতাজীবীতে রূপান্তরিত করতে বসেছেন। এই একটা কথা আমার আরো বলার, যে এই টাকা, ভাতার টাকা আসছে কোথা থেকে সুমন? পাবলিক ট্যাক্সের টাকা। এটা আমাদের দেওয়া ট্যাক্সের টাকা, এবং এই টাকা কারো, আমার ল্যাঙ্গুয়েজটা খারাপ লাগলেও, কারো বাবার সম্পত্তি নয়। এবং এই টাকাটা যে কোনো রাজনৈতিক পদাধিকারী, যিনি কিনা আমাদের সবার মুখ্যমন্ত্রী অথবা মন্ত্রী, তারা কেউ কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় এই ছিনিমিনিটা খেলতে পারেন না, তাদের সে অধিকার নেই। আর আরেকটা কথা, যেখানে এটা পরিপূর্ণভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, কোর্টের নজরদারি রয়েছে, সেখানে এরও কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে আজ যেটা উনি ভাতা হিসেবে দিচ্ছেন, কাল সেই ভাতার টাকাটা অযোগ্য প্রার্থীদের আবার সুদসহ ফেরত দিতে হবে না। একদমই। আমি এই প্রসঙ্গে আরো একটা কথা যেটা বলার চেষ্টা করবো, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে ছোট থেকে আমাদেরকে শিখিয়ে আসা হয়েছে যে শিক্ষকরা কি করেন, শিক্ষিকারা কি করেন, তারা মূলত শেখান যে দুর্নীতির বিরুদ্ধে কি করে লড়তে হবে, তারা বারবার শেখান যে কি করে ঘুষের বিরুদ্ধে লড়তে হবে। তারা এমন একটা সিস্টেমের পরিপন্থী হলেন যেখানে দিনের পর দিন রাজ্যে চাকরি নেই, দিনের পর দিন চাকরির পরীক্ষা হয় না, বলে দুর্নীতি হয়, যে তারাও, যে শিক্ষকরা সমাজের ভবিষ্যৎ গড়ার কারিগর, তারাও এই পন্থাটাকে বেছে নিলেন। এটা গোটা ভারতবর্ষের জন্য কতটা লজ্জা কতবার উচ্চারণ করব, উচ্চারণ করে করে এখন আর পেরে উঠছি না, এখন করেও ক্লান্ত হয়ে গেছি। প্রথমেই আমি জানিয়ে রাখি যে উন্নত যে দেশগুলো, যে দেশে শিক্ষা ব্যবস্থা খুব উন্নত, সেখানে কিন্তু শিক্ষকরা সবচেয়ে হাইলি পেড প্রফেশনের মধ্যে পড়েন, অর্থাৎ নাগরিকদের ক্রিম অংশটাকে নিয়োগ করা হয় দেশের ভবিষ্যৎ গড়ার কাজে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে হচ্ছে সর্ষের মধ্যেই ভূত। যারা শেখাবেন তারা নিজেরাই দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে, তাদের একাংশ অবশ্যই, আমি আবারও বলছি, সেই তারা যারা যোগ্যতার সঙ্গে লড়ে নিয়ে চাকরিটা পেয়েছিলেন, আমার কিন্তু হৃদয়ের সবটুকু সিম্প্যাথি বা এমপ্যাথি তাদের সঙ্গে আছে। কিন্তু যে অংশটা দুর্নীতির মাধ্যমে চাকরি পেতে চলেছিলেন, তারা কি একবারও ভেবে দেখেছিলেন যে আয়নার সামনে দাঁড়িয়ে তারা কোনোদিন নিজেদের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন? একদমই তাই। এবং সেই জায়গা থেকেই হয়তো বারবার যেরকম ভাবে আমরা দেখে এসেছি, সেরকম ভাবেই এই এন্টায়ার প্রসিজারটারও হয়তো বদল আসবে। হয়তো এই একটা এন্টায়ার সিচুয়েশন থেকে এমন কোনো সার্বিক পদক্ষেপ প্রয়োজন, সেটা শুধুমাত্র শিক্ষক কুল নয়, বা যারা আমাদের এন্টায়ার সমাজ ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যারা শাসক দলের সমর্থক, যারা বিরোধী দলের সমর্থক। এই বাংলাটা তো কোনো শাসক বা বিরোধী নয়, এই বাংলাটা আমাদের সবার। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীর জন্য, বাংলার ভবিষ্যতের জন্য আশা করব একটা গণজাগরণ ঘটবে, যে গণজাগরণ বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে শাসক তুমি ভুল, তুমি অসৎ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।